নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা ভালো আছেন তো? অনেক দিন আপনাদের খবর নেওয়া হয় না। যাই হোক, আজকে তো এসে পড়েছি আবার ঘটনা বলার জন্য। আজকের ঘটনাটি শেয়ার করেছে আমাকে আর্থিয়া রয়। ও হচ্ছে জলপাইগুড়ির মেয়ে, জলপাইগুড়ির বউ। আর বর্তমানে স্বামী যেহেতু রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে চাকরি করেন, সেহেতু ও এখন মালদায় রয়েছে। তা আজকের এই ঘটনাটা অদ্ভুত একটি ঘটনা, ভারী অদ্ভুত। এবং এই সংক্রান্ত আমি বলি না যে জীবনে প্রচুর ঘটনা শুনেছি, কিন্তু সেইগুলো সবসময় তো মনে পড়ে না আসল কথা। তা আর্থিয়া যখন এই ঘটনাটি শেয়ার করেছে তখন আমার মনে পড়ে গেল এই রকম একটি ঘটনা আমিও জানি, এবং পরবর্তীতে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। মানে এই রকমও হয় আমাদের এই পৃথিবীতে, কত কিছু যে না, মানে অজানা কত কিছু যে রয়েছে বা ঘটে, সেটাই বলবার জন্য আজকে চলে এসেছি। তা যাই হোক, আপনাদের আগাম কিন্তু নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমার যারা বড়রা রয়েছেন, আমার দাদা ভাই দিদি ভাই, তাদের সবাইকে আমার প্রণাম জানাই, এবং ছোটদেরকে জানাচ্ছি বুক ভরা ভালোবাসা এবং আশীর্বাদ, যাতে আমার সমস্ত পরিবারের মানুষজনেদের সামনের দিনগুলি বা সামনের বছরটি খুবই ভালো কাটে। তা যাই হোক, এবার তাহলে ঘটনায় চলে যাই। ঘটনাটি হচ্ছে এই আর্থিয়া আমাকে যেটা জানিয়েছে, যে আর্থিয়ার যিনি মামি শাশুড়ি, ঘটনাটি তার ছোটবেলাকার। তা বহু বছর আগের ঘটনা, প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে যে ওই মামি শাশুড়িরা ছিলেন হচ্ছে দুই বোন এক ভাই। তাই আর্থিয়ার যিনি মামি, উনি বড় ছিলেন, বড় দিদি, আর তারপরে একটি বোন ছিল এবং ভাই ছিল। এই হচ্ছে তাদের সংসার। এবারে জলপাইগুড়ি জেলার অন্তর্গত হচ্ছে আপনার কাদুবাড়ি বলে একটা জায়গা আছে। কাদুবাড়ির বড়ুয়াপাড়ায়, বড়ুয়াপাড়া যে গ্রাম, সেই গ্রামে ছিল আর্থিয়ার এই মামির বাড়ি। তা সেই গ্রামে তার বেড়ে ওঠা বা বড় হয়ে ওঠা। তা যখনকার ঘটনা বলতে চলেছি, তখন কিন্তু এই মামি ছিলেন মানে ক্লাস 4-5-এ পড়েন, এরকম একটি মানে ছোট্ট একটা বাচ্চা ছিলেন। তা সেই সময়কার এই ঘটনাটি বলছি। তা তখন হয়েছিল কি, ওই মামিদের, ওই যে ওটা গ্রামই, তখন পুরো গ্রাম। তা ওই গ্রামে না, তখন না মানুষের শৌচকর্ম করবার বা কি বলবো, পয় প্রণালীরও মানে ঠিকঠাক মতো কিছু ব্যবস্থা ছিল না। মানুষ তাদের মানে কি বলবো, পটি বলুন, পটি করতে যেতে হতো বা টয়লেট করতে যেতে গেলে তখন কিন্তু বাঁশঝাড় বা খোলা মাঠ, এই সমস্ত জায়গায় যেতে হতো। তা এই আর্থিয়ার যে মামি শাশুড়ি, মানে যিনি ঘটনাটি শেয়ার করেছেন, ওই মামি বাড়ি থেকে 2-3টে বাড়ি বাদে একজন ভদ্রমহিলা, ওই সময় যে সময়ের কথা বলছি, তিনি কিন্তু মানে প্রেগনেন্ট ছিলেন। এবং মানে প্রেগনেন্ট তো ছিলেন, তার ভরা মাস চলছিল, মানে যে কোনো সময় বাচ্চা হবে এরকম একটা ব্যাপার। তা একদিন ওই সকালবেলা উঠে ওই বাঁশঝাড়ে উনি যখন পটি করতে যান এবং ফিরে আসেন, এবং তারপর থেকে উনি বিরাটভাবে অসুস্থ বোধ করতে থাকেন। এবার অসুস্থ বোধ করেন, এবং অসুখটা যে কি হচ্ছে শরীরে, একটা মানুষ যদি ধরুন আজ আমি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার বাড়ির লোকেরা জিজ্ঞাসা করবে না যে তোমার কি হচ্ছে অসুবিধাটা? সেরকম সবাই মিলেই তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, যেহেতু তিনি তো একেই তো প্রেগনেন্ট এবং ভরা মাস চলছে। তা কিন্তু উনি না সঠিকভাবে কিছু বলতে পারছেন না। হ্যাঁ, মনে হচ্ছে মাথাটা ঘোরা ঘোরা লাগছে বা মাথাটা ভার ভার লাগছে, এরকম কিছু হচ্ছে, কিন্তু উনি মানে আর কিছু বলতে পারছেন না। সব থেকে বড় কথা, উনি না কথাবার্তা বিশেষ বলছেন না, কিন্তু যেখানে কিন্তু উনি কিন্তু প্রচণ্ড টকেটিভ, কথা বলতে খুবই ভালোবাসেন। তা উনি যেন কেমন চুপচাপ হয়ে গেছেন। তা এবার তো সবাই তো চিন্তায় পড়ে গেছে। তা তখন ডাক্তারবাবুও বিশেষ পাওয়া যেত না ওই সমস্ত জায়গায়।
তখন গ্রামেই একজন ছিল, তাকে ডেকে আনা হয়েছে। তা তিনি ওই তখনকার দিনে তো জানেন নাড়ি ফাড়ি টিপে টিপে দেখে তারা বলতে পারতেন। তা সেরকম কিছু দেখে টেকে উনি বললেন যে হ্যাঁ মনে হচ্ছে এটা প্রেগনেন্সির কারণেই, মানে একদম সামনে যেহেতু মানে প্রসবের দিন এগিয়ে আসছে, ওই কারণেই কিন্তু মনে হয় ওনার শরীর খারাপ হয়েছে। এমনি তো উনি ঠিকঠাকই আছেন, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু প্রসব সংক্রান্ত ব্যাপার নিয়েই বোধহয় উনি অসুস্থ বোধ করছেন। তা এইরকম বলে তো উনি চলে যান। তো এইরকমই তো ব্যাপারটা চলতে থাকে, উনি তো ভীষণভাবে অসুস্থ, সেই যেমন ছিলেন সেরকমই থাকেন। যাই হোক, 2-3 দিন বাদে কিন্তু এই ঘটনাটির 2-3 দিন বাদে উনি কিন্তু সন্তান প্রসব করেন। এবং প্রসব করেন, তখনকার দিনে ওই যে বাড়িতে দাইমা আসতেন, এসে প্রসব তিনি করাতেন। তা সেই মতো দাইমা দিয়ে মানে দাইমা করতে ওনার তো যাই হোক সন্তান হয়ে যায় এবং পুত্র সন্তান তিনি কিন্তু জন্ম দেন। এর পরেই হচ্ছে আসল চমক। বাচ্চাটি জন্ম নেওয়ার পর বাচ্চাটি নাকি মানে আর্থিয়া যেটা বলেছে, যে আমার মামি শাশুড়ির মুখ থেকে শুনে আমি এটা অবাক হয়ে গিয়েছিলাম, বাচ্চাটি কালার চেঞ্জ করছে। ঠিক আছে, তা এবার আর্থিয়া জিজ্ঞেস করেছে মামি শাশুড়িকে যে এটা সত্যি এরকম হয়েছিল? বলছে হ্যাঁ এটা সত্যি একদম ব্যাপার, কালার চেঞ্জ করছে। এবং এটা মানে খুব প্রমিনেন্ট না হলেও ধরুন ভোরবেলার দিকে বাচ্চাটিকে পুরো যেন একটা সবজে মতো দেখাচ্ছে, হাত পা সব কিছু যেন সবুজ সবুজ লাগছে। এবং তারপরে বেলা বাড়ার সাথে সাথে যখন দুপুর গড়িয়ে যাচ্ছে বা দুপুরের টাইমে, তা পুরো বডিটা না যেন নীলচে লাগছে। এইরকম ভাবে ভাবে বাচ্চাটা থাকছে এবং নিজের এই গাত্র বর্ণটা চেঞ্জ হচ্ছে। তা এটা দেখে দেখুন, একটা বিশেষ করে মফস্বল বা গ্রামের দিকে কারো বাড়িতে নতুন সন্তান এসেছে শুনলে পর আশেপাশে বাড়ি সবাই তো বাচ্চা দেখতে আসে। তো এরকম তো কয়েকজন আশেপাশে বাড়ি এসছে, কিন্তু তারা দেখে যখন গিয়ে আর 5 জনকে বলেছে তারাও দেখতে এসছে। এবার কিন্তু মানুষ প্রচণ্ড ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়। আপনাদের এই প্রসঙ্গে একটু প্রসঙ্গ থেকে সরে গিয়ে আমি বলছি, আমি ইছাপুরে একটা সময় মারিকপাড়া বলে একটা জায়গায় ছিলাম। সেখানে যে বাড়িটায় ছিলাম সেটা পুরো হন্টেড হাউস ছিল এবং সেটা যারা যারা থাকতেন তারা প্রত্যেকেই জানতেন। আমার বাচ্চা হওয়ার পর মেয়েকে একদিন বিছানাতে শুইয়ে দিয়ে আমি ধরুন একটা মানে ঘর, তার সামনে একটা ছোট্ট বারান্দাটা পার করলেই একটা রান্নাঘর ছিল। তো ওই রান্নাঘরে তাড়াতাড়ি করে রাতে রুটি করে আমরা শীতের দিনে মোটামুটি 5টার মধ্যে তো ঘরে ঢুকে যাবই, তারপর বিভিন্ন অ্যাক্টিভিটি শুরু হতো বাড়িটায়। এই আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন জানাবেন, তাহলে আমি আরেক দিন সেটা শেয়ার করব। তো একদিন হঠাৎ করে বাচ্চাটা প্রচণ্ড আমার ভয় পেয়ে যায় এবং মানে ওইটুকু বাচ্চা তো চিৎকার করে কেঁদে ওঠে। তখন কিন্তু সে না মুভমেন্ট করতে পারে, না কথা বলতে পারে, কিছুই না, একদম কাঁথায় শোয়া বাচ্চা, মানে কয়েকটা দিনের বাচ্চা বলতে পারেন। তা আমি তো দৌড়ে যাই। আমি ওই দিনকে দেখেছিলাম ওর পুরো মুখটা বিভৎসভাবে একটা সবুজ রং হয়েছিল। হ্যাঁ, সবুজ রং, এরকম আমি জীবনেও দেখিনি। তা আমি তখন, আমারও তো বয়স ছোট, আর ওই আমার প্রথম এবং শেষ, কাজে প্রথম ইস্যু। আমি তখন ভয় পেয়ে ওকে যখন কোলে নিয়ে খুব ভোলাতে থাকি এবং লক্ষ্য করি বাবা এটা কি হয়ে গেল, এটা কি কোনো রোগ হলো বা কিছু হলো। তারপরে কিন্তু আস্তে আস্তে দেখলাম স্বাভাবিক রংটা কিন্তু ফিরে আসলো। এটা আপনাদের এই ঘটনাটির সঙ্গে রিলেটেড বলেই আমার মনে হলো বলে আমি এই প্রসঙ্গটা টানলাম। তা যাই হোক, এবারে ওই বাচ্চাটা যখন ওরকম কালার চেঞ্জ করছে তখন তো গ্রামে সবাই ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে তারা কিন্তু আর দেখতে আসছিল না। তারা কিন্তু মানে প্রচণ্ড ভীত হয়ে পড়ে যে এটা কি হচ্ছে, এবং প্রত্যেকে এটা বুঝতে পারে যে এই বাচ্চাটির মধ্যে কিন্তু অশরীরীর কোনো প্রভাব রয়েছে। তো এবারে গ্রামের মানুষজন সাধারণত যেটা করে থাকেন, আর্থিয়া যেটা আমায় বলেছে যে আন্টি তোমাদের এখানে কি হয় শহরে আমি জানি না, দেখুন আমাদের ছেলে মেয়েদের কখনো হয়তো কারো জ্বর চলছে তো চলছে, ওষুধ দিয়েও জ্বর ছাড়ছে না বা কিছু, তখন আমরা মনে মনে ভাবি না যে নজর লেগে গেছে, বা বাচ্চা অনেক সময় দেখবেন ঘুমের মধ্যে চমকে চমকে উঠছে। হ্যাঁ, তা ওই রকম ভাবে তখন আমরা কি করি, আমরা শহরের দিকে ওই ঝাড়ানো টাড়ানো, যারা ঝাড়ান তাদের কাছে নিয়ে যান অনেক বাড়ি থেকে যারা বিশ্বাস করেন।
আর ও যেটা জানিয়েছে যে আমাদের ওখানে মানে জলপাইগুড়ি ওখানে বলা হয় যে চমকানো, মানে কেউ বাচ্চা চমকে উঠলে তাকে মানে বলা হয় যে চমকা বসানো। আমি তো দেখেই বললাম চমকা বসানো। তাই চমকা বসানো ভারী অদ্ভুত ব্যাপার। অর্থাৎ বাচ্চা যে চমকে উঠে, অনেকে মনে করে চমকে ওঠাতে কোনো বিপদ হয়েছে বা অসুবিধা হয়েছে, তা সেটাকেই ওই লোকজনকে ডেকে আনা হয়। অনেক সময় অনেক বৃদ্ধা থাকেন কোনো গ্রামে, বা অনেক সময় দেখা যায় যে কোনো লোক, বয়স্ক লোক, তারাও এগুলো করেন। তো এরকম একজন চমকা বসানো যারা করেন তাদেরকে ডেকে নিয়ে আসে ওই গ্রামবাসীরা, মানে বাড়ির লোকেরা সবাই মিলে খবর দিয়ে ওনাকে ডেকে আনা হয়। তো এবার চমকা বসানো যেটা, মানে ওনারা তো এই সমস্ত কাজগুলো জানেন বা করেন, তারা কিন্তু বাচ্চাটিকে দেখেই বললেন যে এটা কিন্তু কোনো মানুষের বাচ্চা নয়, মানে মানুষের দ্বারা হয়তো মানুষের গর্ভ থেকে সে জন্ম নিয়েছে, কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী এটা কিন্তু মানুষের বাচ্চা নয়। এই বাচ্চার কিন্তু টিকবে না, এই বাচ্চার মেয়াদ কিন্তু খুব সামান্য, বাচ্চা কিন্তু টিকবে না। আর বাচ্চাটাও কিরকম করছিল, বাচ্চাটা মাঝে মধ্যে চোখ উল্টে দিচ্ছে, বাচ্চা কিছু খাচ্ছে না, এরকম চলছিল। আর এদিকে বাচ্চার মাও খুবই অসুস্থ। তা যাই হোক, এবারে এই যে মামিমার কথা বলছি, মানে মামি শাশুড়ি, আত্মীয়ার যে মামি শাশুড়ি, ওনার যিনি মা ছিলেন, এবার তো বললাম দু তিনটে বাড়ি পরেই তো ওইরকম ওই বাড়িটা, তা স্বাভাবিক ব্যাপার যেতেই হবে, মানে একটা ভদ্রতা, সভ্যতা, সৌজন্যতা এগুলো ব্যাপার থাকে তো। তা উনি কিন্তু গেছেন, হ্যাঁ, মামির মা ওখানে গেছেন। তখন এবার যখন বাচ্চাটা দেখে টেকে ফিরে এসছে, তখন এই তো মামি এবং মামির বোন, তারা কিন্তু প্রচণ্ড দস্যি ছিল ছোটবেলায় এবং দুরন্ত ছিল, এবং আসতে দেরি, ও মা বাচ্চাটা কেমন হয়েছে, বাচ্চাটা কেমন হয়েছে। তখন বলছে যে হ্যাঁ বাচ্চা ভালো হয়েছে, ঠিক আছে, আর তোদের যেতে হবে না, তোরা যা পড়তে বস। এবার তো পড়তে বসে তারা তো সরে গেছে সামনে থেকে। কিন্তু এরপরে পাড়াতে বেশ কয়েকজন বউ মিলে, সবাই মিলে মানে ওনাকে ডেকে, মানে মামির মাকে ডেকে সবাই কিন্তু সেই গুজগুজ করে কথা বলছে যে সত্যি কথা, বাচ্চাদের না ওখানে পাঠানোই উচিত, এই বাচ্চাটার উপর অশরীরী নিশ্চয়ই প্রভাব আছে, না হলে এইভাবে কালার কিভাবে চেঞ্জ হবে, হ্যাঁ, গায়ের কালার কিভাবে চেঞ্জ হবে, এই সমস্ত ব্যাপারগুলো তো কথাবার্তা চলছে। এরপরে মামির সম্পর্কে, মানে গ্রাম সম্পর্কিত একজন ঠাকুমা, খুব বর্ষিয়ান, মানে বয়স হয়ে গেছে তার, উনি তখন বলেন যে না, এই বাচ্চাটার ওপর কিন্তু অশরীরী প্রভাব নিশ্চয়ই আছে, এবং তোমরা দেখে নিও বাচ্চাটা কিন্তু টিকবে না, বা বাচ্চাটা বেশি দিন বাঁচবে না। আর ওই যে ভদ্রমহিলা, তিনিও তো খুব অসুস্থ। যাই হোক, সবার কথা সত্যি করে দিয়ে, হ্যাঁ, সেই মানে চমকা বসানো সেই যে ব্যাপার করতে উনি এসছিলেন, এই ব্যাপারটা মানে ওনার কথাটাই ফুলে গেল সেই। এবার ভদ্রমহিলার ওই সন্তানটি, পুত্র সন্তানটি, উনি মানে ওই বাচ্চাটি কিন্তু মারা গেল। এবার গ্রামের সবার মধ্যে একটা শোকের ছায়া নেমে আসলো যে মা কত কষ্ট করে তাকে জন্ম দিয়েছে, হ্যাঁ। এবার বারবার করে ওই বউটির কাছে গিয়ে সবাই জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছিল বলো, তুমি কি কিছু দেখেছিলে বা কিছু। তখন বলছে না না, আমি কিছু দেখিনি, কিন্তু আমি বাঁশঝাড়ে যখন মানে পটি করতে গিয়েছিলাম, মানে যেদিন অসুস্থ হয়ে পড়ে, বললো আমার ওই সময় যেন কিরকম একটা ভালো লাগছিল না, কিন্তু আমি কিচ্ছু দেখতে পাইনি, কিন্তু তারপর থেকেই ওখান থেকে ওই পটি করে চলে আসার পর থেকে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। তখন এরা বুঝতেই পারে যে ওনার ওপরে একটা অশরীরী প্রভাব বা কিছু একটা পড়েছিল, যার জন্য এরকম একটা বাচ্চা হয়েছিল। কিন্তু তখনকার দিনে গ্রামে যে ব্যাপারটা ছিল যে পুত্র সন্তান, হ্যাঁ, পুত্র সন্তান হলে আনন্দের খুশির বন্যা বয়ে যেত, তা তখন কিন্তু স্বাভাবিক পুরো গ্রাম কিন্তু মুষড়ে পড়েছিল, এবং বাচ্চাটাকে পরবর্তী সময় মাটি ফাটি দিয়ে তো ঠিকঠাক পড়ে, মানে যেটা গোড় দেওয়া বলে, একদম শিশুদের তো গোড় দেওয়াই হয়, তা সেইভাবে মাটি চাপা দেওয়া হয়। তা যাই হোক, এরম ভাবেই তো গ্রামে ব্যাপারটা চলছিল। এবার এই ব্যাপারের পর বিশেষ করে তখনকার দিনের এখনকার মতো তো লোক সংখ্যা ছিল না, এবং এত কিছু ফেসিলিটি যেগুলো আজকাল গ্রামেও দেখা যায় সেগুলোও তখন ছিল না। গ্রামের সবাই কিন্তু খুবই চিন্তিত হয়ে পড়ে, এবং বাড়ির বাচ্চাদেরও বলে যে তোরা কিন্তু বেশি দূরে টুরে যাবি না, কারণ বাচ্চারা অনেক দূরে মাঠে ঘাটে খেলে বেড়াতো, যে তোরা কিন্তু বেশি দূরে টুরে যাবি না, হ্যাঁ, তাড়াতাড়ি কিন্তু সন্ধে নাবার আগে কিন্তু সবাই বাড়ি ফিরবি, প্রত্যেকের সন্তানদের বুঝিয়ে দেয়। তা এই রকম যখন একটা সিচুয়েশন চলছে, তো এবার দেখবেন বড়দের কাছ থেকে কেউ
যদি কিছু শোনে তখন আবার বাচ্চাদের লেভেলেও কিন্তু একটা আলোচনা হয়। এবার বাচ্চারাও তখন আলোচনা করতে লাগলো, বাবা আননোন কাউকে মানে অচেনা কাউকে কিন্তু আমরা খেলার মধ্যে নেবো না, হ্যাঁ আমরা আর বেশি দূরে খেলতেও যাব না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। এরাও কিন্তু একটা বড়দের দেখে দেখে একটা নিজেদের মাইন্ড সেট করে নেয়। তা এইবারে ওই মামি আর মামির যে বোন বললাম, এরা দুজনে মিলে যেত তখন প্রাইমারি স্কুলে, তা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে। তা একটা শুক্রবারের ঘটনা বলি। শুক্রবার দিন ওদের মধ্যে, বন্ধুদের মধ্যে ঠিক হয়ে যায় যে আমরা শনিবার দিন তো তাড়াতাড়ি ছুটি, শনিবার দিন আমরা খেলনাবাটি খেলবো। এবং এই যে খেলনাবাটি খেলবো এই ব্যাপারটা তখনকার তো মানে কি বলবো, দারুণ পপুলার ছিল। কারণ আমাদের নিজেদের জীবন দিয়েই বলি যে মেয়ে মানে কি, ওই ঘরের কোণে ওই খেলনাবাটি পুতুল টুতুল খেলবে, বিভিন্ন সবজির খোলা। হ্যাঁ, আমি এরকম প্রচুর মার খেয়েছি। হ্যাঁ, আমার মার যে খাট, যেখানে বিয়ের খাট যেটায় আমরা শুয়ে বড় হয়েছি, সেই খাটের ওপর কি করতাম বলুন তো, চতুর্দিকে কাপড় দিয়ে প্যান্ডেল খাটাতাম যে বিয়ে বাড়ি হচ্ছে। এর মধ্যে বালি নিয়ে এসে কোথাও থেকে একটু বালি বা ধুলো পেয়েছি, জল, কিছু সবজির খোলা দিয়ে বিছনা পুরো ভিজিয়ে, হ্যাঁ পুরো বিছানা একেবারে সাংঘাতিক করে টোরে নিয়ে শেষমেশ বিয়ে বাড়ি শেষ হতো মার উত্তম মধ্যম খেয়ে। তা ওদেরও ওরকম খেলনাবাটি খেলার শখ ছিল। তো যাই হোক, এবারে বলেছে যে তাহলে শনিবার দিন তাড়াতাড়ি আমরা স্কুল ছুটি হলে, এবার স্কুল ছুটি যেই হয়েছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সব বাচ্চারা দৌড়েছে, মেয়েরা আর কি, যে ওই পুতুল খেলবে। এবারে বাড়িতে এসে মামি, আর এখনকার শহরের দিকে কি হচ্ছে, 10 বছর ক্লাস 10-এ পড়া বাচ্চাকেও মা বলছে যে ও ছোট, ও বেড়ে খেতে পারে না। হ্যাঁ, এখন আমাদের মধ্যে এই ব্যাপারটা চলে এসছে, কারণ প্রত্যেকটা বাড়িতেই তো একজন বা দুজন বাচ্চা। তা আমরা তো ধরুন নেগলেক্টেড, আমাদের প্রচুর মানে জ্যাঠতো ভাই বোনেরা, খুড়তো ভাই বোনেরা সব বাড়ি ভর্তি গিজগিজ করতো, এবং মায়েরা অনেকটা নিশ্চিন্ত ছিল। ওই বড় একজন প্রথম জনকে শেখাতে হয়েছে, তারপর থেকে কিন্তু রেলগাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে, উনি যা করে গেছেন আমরা তাকে ফলো করে করে ঠিক বড় হয়ে গেছি। তা সেরম ভাবে গ্রামে ওদেরকে কাউকে বেড়ে টেড়ে দিতে হতো। মামি তো এসে ঊর্ধ্বশ্বাসে এসে ভাত টাত খেয়ে নিয়েছে, মানে খাবার দাবার খেয়ে নিয়েছে, যা হোক খাবার খেয়ে নিয়ে এইবারে বোন বলছে যে দিদি তুই তো খেয়ে নিয়েছিস, তুই একটু দাঁড়া না, একসঙ্গে যাব। এবার মামির আর তর্স হয়েছে না, বলে না 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 তুই পরে তুই যা না, এখন তো বেলা অনেকক্ষণ আছে, তাড়াতাড়ি আর ছুটি হয়ে গেছে, খেলার টাইম পাবো, তুই ধীরে সুস্থে খেয়ে আয়, আর তুই খেতে খেতে যদি লেট করে দিস ওদিকে লেট হয়ে যাবে, আমি যাচ্ছি, কাজ বাকি আছে, ওখানে জায়গাটা যেখানটা খেলবো ওখানটা ঝাঁটটার দিয়ে ঠিকঠাক করতে হবে, আমি রওনা দিলাম। এবারে তো মামি তো বন্ধুদের বাড়িতে গেছে, এবার বন্ধুদের মধ্যে কেউ খেতে বসেছে, কেউ খাচ্ছে, এরকম সবাই তো ব্যস্ত, তাড়াতাড়ি করে যাবে। তখন তারা বলেছে দেখ কিছু মেয়ে তো চলে গেছে, তাহলে তুই বরং চলে যা, গিয়ে দেখ ওরা কতটা কাজটা এগোলো, আর আমরা যাচ্ছি, তুই চিন্তা করিস না, তুই এগো, আমরা যাচ্ছি। তো এবার মামি তো যাওয়া শুরু করেছে। এবারে যেটা ব্যাপার, আর্থিয়া বলেছে যে ওই যে গ্রাম যেখানকার কথা বলছি, ওখানে একটা নদী ও বলেছে করলা নদী। তাই করলা নদীটা হচ্ছে কি, নদী তো জানেন বিস্তৃত জায়গা নিয়ে নদী বয়ে যায় বহমান, কিন্তু ওই নদীরই বিভিন্ন শাখা প্রশাখা গ্রামের মধ্যে এদিক সেদিক দিয়ে গেছে। এবারে নদীটার কোনো উঁচু পাড় নেই, হ্যাঁ, মানে ঢালু পাড়গুলো কিন্তু অতটা, নদীর দুধার যেমন উঁচু হয়, এর নদীটার সেরকম নয়। কি হচ্ছে, ওই নদীটার যে বিভিন্ন শাখা টাকা এদিক সেদিক দিয়ে গেছে, ফলে কি হচ্ছে তখন নদীটার যে বিস্তারটা সেটা যেমন মানে ছোট নদীতে পরিণত হয়েছে, এবং তার ছোট নদী মানে ছোট চর, বুঝতেই পারছেন। আর চরের দুপাশে হচ্ছে বিস্তীর্ণ বালিয়াড়ি, এবং ওই বালি পার করে অনেক সময় কি ওখানে নদীতে সাঁকোও করা আছে। বর্ষার সময় খালি গ্রামের মানুষজন ওই সাঁকোটা ব্যবহার করে, বাদ বাকি সময় কিন্তু ওই ছিলছিলে নদীর জল, হ্যাঁ, পায়ের পাতাও ডোবে না, এরকম আর কি নদীটা পার হয়ে ওপারের গ্রামে চলে যায়। মানে নদীর এপারে হচ্ছে এই মামিদের গ্রামটা, ওপারে আরেকটা গ্রাম, তা ওরা যাবে ওপারের গ্রামে গিয়ে খেলবে। তাহলে কি হলো, গ্রাম থেকে বেরিয়ে বালিয়াড়ি শুরু হলো, বালিয়াড়ি পার করে নদী, নদীর ওপারে আবার বালিয়াড়ি,
তারপরে ওই দিকের ওই পাড়া। তা যাই হোক, এবারে বললাম তো ছোট নদী, তার ছোট বালিয়াড়ি, কিন্তু বাচ্চাদের জন্য সেটাই অনেকটা। হ্যাঁ, তা মামি তো হাঁটা লাগিয়েছে ওই বালিয়াড়ি ধরে। এবার ওই বালিয়াড়ি ধরে হাঁটতে হাঁটতে যখন নদীর মানে গ্রামের শেষ সীমানায় এসছে, এবার প্রায় নদীর কাছাকাছি, তখন না মামি পেছনে কারো একটা পায়ের আওয়াজ লক্ষ্য করছে, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। এবার তো মামি হাঁটছে আর এত ব্যস্ত, সে ঘাড় ঘুরিয়ে দেখার টাইম নেই। সমানে এই বন্ধু ওই বন্ধুর নাম করে বলছে, ও তুই এসছিস, কিরে তুই কি এলি, চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। হাঁটতে হাঁটতেই কিন্তু মামি বলছে। এই করতে করতে যাই হোক, তো হাঁটা লাগিয়েছে, নদীও পার হচ্ছে। এইবারে দেখছে কিছুটা যাওয়ার পর যে পায়ের আওয়াজটা প্রচন্ড জোর মানে গতিতে মামির দিকে এগিয়ে আসছে। তখন এগিয়ে আসছে তো মামি কোনো ভ্রুক্ষেপ করেনি, যে বলেছে তাড়াতাড়ি চল, আর মামি বকর বকর করতে করতে যাচ্ছে। আর ওই পেছনের পায়ের আওয়াজও খুব দ্রুত আসছে। এবারে মামি একটা সময় ফিল করছে যে ওইটা দ্রুত আস্তে আস্তে মামি লেভেলে এবারে চলে এসছে এবং মামির সাথে হাঁটছে। এবারে মামি তো এবার পাশে যদি কেউ যায় অটোমেটিক্যালি চোখটা পড়ে। তা মামি অনেকক্ষণ ধরেই ভাবছে যে আমি কি পেছন ফিরে একবার দেখবো, তারপর বলছে মনে মনে আবার হচ্ছে যে না বাবা তাড়াতাড়ি যাই, এরকম একটা চলছে। বাচ্চা মেয়ে তো 4-5-এই পড়ে। এবারে যখন পাশাপাশি চলে এসছে, এবার তখন মামির দৃষ্টিটা ওর দিকে গেছে। মামি তখন দেখছে পুরো ন্যাড়া মাথা একটি ছেলে, মাথায় হচ্ছে লাল রঙের একটা টুপি পরা, লাল রঙের ফুল স্লিভ জামা পরা, আচ্ছা এরপরে হচ্ছে লাল জুতো, লাল মোজা এবং হাতেও তার লাল মোজা। এবার মামি যখন এটা দেখে, মানে লাল ভিন্ন, রেড কালারটা ভিন্ন, অন্য আদার্স কোনো কালার কিন্তু ছেলেটার শরীরে পরা নেই। এবার ছেলেটার দিকে যখন মামি হাঁটছে আর ওই তাকাচ্ছে, এবার যখন ভালো করে তাকিয়েছে তখন দেখছে ধপধপ করছে ছেলেটার গায়ের রং, কিন্তু চোখ দুটোর দিকে যখন মামি তাকিয়েছে দেখছে দুটো চোখই হচ্ছে কুচকুচে কালো। মানে মনে হচ্ছে যে সাদা অংশের মধ্যে আমাদের যে কালো পোর্শনটা থাকে চোখে, সেই কালো পোর্শনটা দিয়েই দুটো চোখ তৈরি হয়েছে। এবার মামি তো বুঝতেই পারছেন একটা ওই বয়সী মেয়ে, কিন্তু গ্রামের ছেলে মেয়েদের ব্যাপারটা হচ্ছে তারা যেহেতু এগুলো ফেস করে অনেক সময়, তাদের কিন্তু এই সম্পর্কে অনেকটা জানা তৈরি থাকে, যেটা কিন্তু শহরের বাচ্চাদের অতটা থাকে না। তখন তো মামি হাঁটছে, মামি থামেনি, মামি হাঁটছে আর ভাবছে এটা তো ঠিক নয়। ওইটুকু বাচ্চা তার মনের মধ্যে হচ্ছে এটা তো আমি ঠিক দেখছি না। আর বাচ্চাটা কনস্ট্যান্ট ওই হেঁটে যাচ্ছে মামির সাথে তালে তাল মিলিয়ে, আর মামির মুখের দিকে তাকিয়ে আছে। এবারে মামি চলতে 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 হঠাৎ করে মনে হয়েছে যে বাড়ির সকলে বড়রা বলে যে যখন ভয় পাবে তখন রাম নাম করবে, হ্যাঁ রাম 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 করবে, তো এটা বাড়ির বড়রা বলে। তখন মামি আর এক ফোঁটা দেরি না করে প্রচন্ড জোরে কিন্তু ছোটা শুরু করেছে, এবং ওই সমানে কনস্ট্যান্ট ওই কিন্তু জোরে 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 রাম নাম রাম রাম করতে করতে যাচ্ছে। এবং আরেকটা জিনিস কিন্তু মামির মা মামিকে শিখিয়ে দিয়েছিল যে যখনই এরকম কোনো ভয় পাবি পেছন ফিরে দেখবি না। মামি কিন্তু পেছন ফিরে দেখেনি, কিন্তু পুরো স্পষ্ট বুঝতে পেরেছে যে ওই ছেলেটা কিন্তু দৌড়াতে দৌড়াতে আসছে। এরপরে একটা সময় দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে যাই হোক ওই পাশেরও তো বালিয়াড়িটা পুরো পার করতে হয়েছে, গিয়ে ওই একটা কাছে যে বন্ধুর বাড়ি তার বাড়িতে গিয়ে তারপরে তো ওই মানে বন্ধুর মাকে কোথায় তুই হ্যান ত্যান করে ডাকাটাকি করেছে। এবার বন্ধুর মাও চলে এসেছে যে তুই এত হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে কি হয়েছে। তখন বলছে যে আমি ভূত দেখেছি। হ্যাঁ, তখন এবার বাচ্চা মেয়ে তো, বন্ধুর মা বলছে তোর কি বলছিস, বলে না তোমরা বিশ্বাস করো আমি কিন্তু ভূত দেখেছি।
তখন সাথে ওই বয়স্ক যিনি আর কি ভদ্রমহিলা ছিলেন, ওর বান্ধবীর মা, সে বলে না না কিছু দেখিসনি, হয়তো ওটা ও কোনো বাচ্চা ছেলেই ছিল, এরকম দেখেছিস? বলে না না এরকম বললে হবে না, আমি ভূতই দেখেছি। এই বলতে বলতে বাদ বাকি বন্ধুরা, ওর বোন সবাই মিলে সেখানে চলে আসে। সবাই, বোনও বলে কি রে দিদি কি হয়েছে, না না কি দেখেছিস, এরকম সবাই ভোলাবার চেষ্টা করে। কিন্তু ওর পুরো মানে ও স্যাঙ্গুইন হয়ে যায় যে না আমি যা দেখেছি ঠিক দেখেছি। কারণ তখন ভর দুপুর বেলা আর প্রচন্ড রোদ, হ্যাঁ, ওই রোদের মধ্যে কে মাথায় টুপি, হাতে মোজা, পায়ে মোজা, ফুল স্লিভ শার্ট পরে থাকে বলুন তো? তা ও তো একদম স্যাঙ্গুইন হয়েছে, এবং ওই অদ্ভুত চোখ। তারপরে তখন বলে যে না আমি খেলবো না, আমি বাড়ি চলে যাব। তা তখন বলছে যে না না সবাই তো আছি, বাড়ি যাবি কেন? তখন বলছে কাকিমা তুমি আমাকে বাড়িতে পৌঁছে দেবে, আমি বাড়ি চলে যাব, ওরা খেলছে খেলুক। বলে আরে বাবা না না এতজন আছে, তুই বোকার মতো ভয় পাচ্ছিস কেন, খেল। কিন্তু সেদিন খেলা একটুও জমেনি। আর পরে বন্ধুরাও বলল যে ঠিক আছে, ও যখন এতটাই ভয় পেয়ে গেছে থাকে, বলছে খালি মার কাছে যাব, মাকে বলবো, বাড়িতে সবাইকে জানাবো, এইটাই তার মধ্যে হচ্ছে, ছোট যেহেতু মেয়েটি। তারপরে যাই হোক, ওকে তো ওই ভদ্রমহিলা তার মেয়ে দুজনে মিলে ওদেরকে পুরো একদম বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসে। এবং তারপরে বলে যে মানে ওর মাকে বলে দিদি একটু এদিকে আসুন তো। তারপরে মা আমি তো পরিষ্কারই বুঝতে পেরেছে যে ও যেটা দেখেছে সেটা নিয়েই আলোচনা চলছে, এবং সেটা যে কিছু স্বাভাবিক ব্যাপার না সেটা কিন্তু ওনারাও সবাই বুঝতে পেরেছিল। যাই হোক, আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যে এই আর্থিয়া রয়, তাকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকে, কারণ সে আমাকে আন্টি বলেছে, কাজেই সে তো আমার সন্তানেরই মতো, তাকে প্রচুর ভালোবাসা জানাচ্ছি। আর আপনারা কমেন্ট করলে পর আর্থিয়ারও খুব ভালো লাগবে, এবং সে তো চেষ্টা করবে যে আবার কোনো ঘটনা যাতে শেয়ার করা যায়। তা আজকের ঘটনা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, জানাবেন, কারণ কমেন্টের আপনাদের আশায় অন্তত আমি তো বসে থাকি প্রতি মুহূর্তে। আর কি বলবো, যারা নতুন শুনছেন আমাকে, তারা কিন্তু একটু পারলে লাইক করে, যদি ভিডিওগুলো ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকনটা প্রেস করে অলে প্রেস করবেন। তাতে কি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর নতুন বন্ধুদের তো এটা জানালাম, পুরনো বন্ধুরা যারা আছেন তাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো ভাষায় সেটা জানা নেই। আমি সবসময় ভাবি যে আমি যেমন আমার বন্ধুরাও ঠিক সেই রকমই, আমার ফ্যামিলির লোকেরাও সেই রকমই। আমি সামান্য কথায় অনেকটা দেরি করেই তাদেরকে রিপ্লাই দিই, কিন্তু তারাও কিন্তু তাতে খারাপ কিছু ভাবেন না, এবং তারাও কিন্তু প্রতিনিয়ত আমার পাশে থেকে যে খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে, প্রতিনিয়ত কিন্তু আমাকে সাহস জুগিয়ে চলে। আমি তো সবসময় বলি এটাই আমার অক্সিজেন। আর আপনাদের কাউকেই যদিও মানে দু একজন ছাড়া কাউকে তো সেভাবে পাইনি বা দেখিনি, আপনারাই আমার সেই ভগবান। যাই হোক, আপনারা যদি ভালো লাগে ভিডিও, আপনারাও আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করবেন। আর এই রকম কোনো ঘটনা যদি থেকে থাকে, যেমন আর্থিয়া রয় আমাকে বলল, আরেকজন দিদিভাইও আমাকে ঘটনা দিয়েছে, জ্যোতিও আমাকে ঘটনা দিয়েছে, আরও দুজন দিদিভাই আরও ঘটনা দিয়েছেন। তা সেইভাবে যদি কোনো ঘটনা থেকে থাকে যেটা আপনার জীবনে ঘটেছে বা কারোর থেকে শুনেছেন, অবশ্যই শেয়ার করবেন। সবার ঘটনা আমি যেমন যেমন পাবো নিশ্চয়ই শোনাবো। তাহলে আর কি, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতটাকে এনজয় করে সোফিয়া সাতকাহনকে পাশে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।